এডুকাস্পের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির কিছু সূত্র এবং নিয়ম বা অঙ্কগুলোকে কিভাবে আরও সহজে আমরা করতে পারি সেই সম্বন্ধে আজকের ক্লাসে আমাদের আলোচনা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে প্রথমে আমাদের কিছু বেসিক কনসেপ্টের দরকার, যেমন হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি পদ্ধতি, সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা যদি করি আমরা, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকমভাবে, যদি আমরা একটা স্থানাঙ্ক জ্যামিতি অক্ষ ধরে নিই আর কি, তাহলে এটা হচ্ছে মূলবিন্দু। এই অক্ষটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, এক্স এবং এক্স প্রাইম দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেটা উল্লম্ব অক্ষ রয়েছে বা ভার্টিক্যাল লাইনটা রয়েছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই এবং ওয়াই প্রাইম দ্বারা এটাকে চিহ্নিত করা হয়। আর যেখানে এই দুটো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিট করেছে সেটাকে আমরা বলি হচ্ছে অরিজিন বা মূলবিন্দু। বেশ, এই যে স্থানটা রয়েছে, মানে যেখানে এক্স অক্ষটাও ধনাত্মক এবং ওয়াই অক্ষটাও ধনাত্মক, যখন আমি মূলবিন্দু থেকে ডান দিকে আসছি এক্স অক্ষের ডান দিকে, তখন এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ। বাদিকে চলে গেলে সেটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। মূলবিন্দু থেকে ওপর দিকে গেলে হচ্ছে ওয়াই এর ধনাত্মক অক্ষ, আর যদি নিচের দিকে আসি সেটা হচ্ছে ওয়াই এর ঋণাত্মক অক্ষ। তাহলে যদি আমি এখান থেকে যদি এই কোয়াড্রেন্ট, এগুলোকে আমরা কোয়াড্রেন্ট বা পাদও বলি, ঠিক আছে, তাহলে প্রথম পাদে বা প্রথম কোয়াড্রেন্টে এখানে দুটোই হচ্ছে প্লাস প্লাস, মানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তেমনি এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা তোমাদের জানা আছে। দ্বিতীয় পাদে বা সেকেন্ড কোয়াড্রেন্টে এলে হচ্ছে এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস। তৃতীয় পাদে হচ্ছে দুটোই মাইনাস, এক্স এবং ওয়াই বোথ মাইনাস। চতুর্থ পাদে হচ্ছে এক্স পজিটিভ ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে এইভাবে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি তলে আমরা কোনোভাবে কোয়াড্রেন্টটাকে আমরা বেছে নিচ্ছি এবং সেখানে কোন কোয়াড্রেন্টে কোনটা কোন চিহ্নতে রয়েছে, এক্স এবং ওয়াই কী কী চিহ্নতে রয়েছে সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারছি। এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে স্থানাঙ্ক আমরা কি করে লিখব। যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক, ধরা যাক আমি যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ মূলবিন্দু, তোমাকে একটা স্থানাঙ্ক আমি বলেছি 2, 3। তুমি কিভাবে সেই স্থানাঙ্কটাকে স্থাপন করবে? এক্স অক্ষের দিকে 2 ঘর এবং সেখান থেকে ওয়াই অক্ষের দিকে 3 ঘর, এই লাইনটা এবং এই লাইনটা যেখানে এসে ছেদ করবে, যে বিন্দুতে এসে ছেদ করবে, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 3। তাহলে আরেকবার বলি, এক্স অক্ষ বরাবর 0, 1, 2, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 0। আবার ওয়াই অক্ষের দিকে 0, 1, 2, 3, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, 3। এই 2, 0 থেকে আমি একটা উল্লম্ব রেখা টেনেছি, 0, 3 থেকে আমি একটা অনুভূমিক রেখা টেনেছি। এই দুটো রেখা এসে যে বিন্দুতে মিট করবে সেই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 2, 3। তাহলে এইভাবে আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ককে চিহ্নিত করতে পারি। তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী করে চিহ্নিত করছি আমরা? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে হিসেব করে করছি। যদি ধরো এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস হয় তাহলে এটা এই দিকে চলে আসবে। দুটোই যদি মাইনাস হয় তাহলে এখানে চলে আসবে। এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ হলে এইখানে চলে আসবে। তাহলে সেই বুঝে আমাদের কোয়াড্রেন্ট অর্থাৎ কোন পাদে রয়েছে সেটা আমরা সেখান থেকে হিসেব করতে পারবো। সাধারণভাবে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতে গেলে আমরা স্থানাঙ্ককে এক্স ওয়াই বা আলফা বিটা দ্বারা চিহ্নিত করি। সাধারণভাবে আমরা যখন সূত্র নিয়ে আলোচনা করব, বিভিন্ন অঙ্ক করার সময় যখন ধরতে হবে, তখন আমরা কি করব? আমরা এক্স ওয়াই বা আলফা বিটা নিয়ে আমরা আলোচনা চালাবো। ওকে, এবার ধরা যাক যে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুটি বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করছি। দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করা বলতে কীরকম? √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা কোথা থেকে এলো? এটা এলো হচ্ছে, ধরো আমি একটা যদি লাইন টানি এখান থেকে, এ বি, সরলরেখাটার নাম দিলাম এ বি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এ থেকে বি এর যে দূরত্বটা, এ বি এর দূরত্বটা হচ্ছে কত? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2
হোল স্কোয়ার। এটা দিয়ে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারবো। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা যে আপনি বললেন সেটা কিভাবে এলো, সেটা একটু দেখা যাক আমরা জিনিসটা কিভাবে পাচ্ছি, সেই হিসেবটা দেখা যাক। আমি এটা স্থানাঙ্ক অক্ষতলের ছবিটা এঁকেছি। এটা এক্স অক্ষ, মূলবিন্দু, ওয়াই অক্ষ। তো স্থানাঙ্ক অক্ষতলে কি হয়েছে, একটা এবি সরলরেখা অঙ্কন করেছি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। নর্মাল আমি যেভাবে ধরেছিলাম ঠিক সেইভাবেই ধরা হয়েছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তাহলে ওপি যে অংশটা আছে, ও থেকে পি অংশটা, সেটা হচ্ছে x1, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x1। আচ্ছা, এবং এপি যে অংশটা আছে সেটা হচ্ছে y1, তবেই না স্থানাঙ্কটা x1 y1 আসবে। এখান থেকে x1, এখান থেকে y1 গিয়ে x1 y1 তৈরি হলো। ঠিক একইভাবে যদি বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হয়, তাহলে এটুকু হচ্ছে x2, আর এখান থেকে শুরু করে মানে বি থেকে শুরু করে একদম x অক্ষ পর্যন্ত হচ্ছে y2। এবার দেখো এইটুকু যদি y1 হয়, তাহলে এইটুকু নিয়েও y1। তার মানে আমরা যেটা বিআর অংশটা পাচ্ছি y2 মাইনাস y1, বিআর যে অংশটা পেলাম। আরেক দিক থেকে দেখো ওপি হচ্ছে x1, ও কিউ হচ্ছে x2, তাহলে পি কিউ কত? পি কিউ হচ্ছে x2 মাইনাস x1। পি কিউ যা হবে এ আর তাই হবে, সমান সমান এ আর। এবার দেখো এ আর বি, ত্রিভুজ এ আর বি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যাকে বাংলায় বলে সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি এখান থেকে অতিভুজটা বের করতে চাই, তাহলে সেটা কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। তার মানে এ বি সমান সমান হচ্ছে রুট ওভার বি আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। আমি যদি এ আর এর মানটা আগে বসাই, তাহলে হচ্ছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্বকে নির্ণয় করতে পারি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে অনুপাত সূত্র। অনুপাত সূত্র বিষয়টা হচ্ছে, ধরো এবি একটা সরলরেখা দেওয়া রয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2। তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পি বিন্দু আছে, মনে করো একটা পি বিন্দু, যেটা কি করেছে, পি বিন্দুটা এবি রেখাংশকে একটা নির্দিষ্ট অনুপাতে ভেদ করেছে। তোমাকে অনুপাতটা বলে দেওয়া থাকছে। ধরো আমি এক্ষেত্রে অনুপাতটা ধরছি m:n, m:n। তাহলে কি হলো, এবি রেখাংশকে পি বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। খুব সহজ। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, পি বিন্দুর স্থানাঙ্ক করার জন্য তুমি প্রথমে আগে এইভাবে দাগ টেনে নাও। ব্র্যাকেট তো দিতেই হয়, কারণ স্থানাঙ্ক লিখতে গেলে যে কোনো ক্ষেত্রে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা নিয়ম। আর আমি কি করলাম, দুটো দাগ দিলাম, ঠিক আছে, মাঝখানে কমা ব্যবহার করলাম। দুটো সংখ্যার নিচেই m প্লাস n, মানে এই যে m আর n যে দুটো অনুপাত বলা ছিল, সে দুটো অনুপাতের সমষ্টি হচ্ছে দুটো সংখ্যার নিচে বসছে। এবার তুমি এখানে m লেখো, এখানে n লেখো, এখানে m লেখো, এখানে n লেখো। একটু ছেড়ে ছেড়ে লিখলাম, ভালো করে লেখার পদ্ধতিটা মাথায় রাখো, তাহলে তোমার মুখস্থ করতে হবে না। m যেদিকে আছে তার বিপরীত দিকে স্থানাঙ্ককে লক্ষ্য করো, n যেখানটায় আছে তার বিপরীত দিকে স্থানাঙ্ককে লক্ষ্য করো। তাহলে যে অনুপাতটা যেখানটায় রয়েছে তুমি তার বিপরীত দিকে স্থানাঙ্কটাকে লক্ষ্য করো। m এর সময় এদিকটা, n এর সময় এদিকটা। m x2, দেখো m x2 অন্য দিকেরটা, n x1, n দিয়ে হচ্ছে এদিকেটা x1, m দিয়ে হচ্ছে y2, n দিয়ে হচ্ছে y1, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দাও। তাহলে কি হলো, mx2 এই সংখ্যাটা দিয়ে এই ভুজটা, মানে যাকে আমরা অ্যাবসিসা বলি, এই সংখ্যা দিয়ে এই ভুজ গুণ হবে,
mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। আমার মনে হয় এরকমভাবে তুমি যদি এটাকে একবার ভালো করে প্র্যাকটিস করে বুঝে নাও, আর মনে হয় না তুমি কোনোদিন ওটাকে ভুলবে বলে। যদি বাইরে দিয়ে গিয়ে অনুপাত করে, বাইরে দিয়ে অনুপাত করা বলতে একটা এবি সরলরেখা দেওয়া রয়েছে, এবি সরলরেখাটাকে আমি বর্ধিত করলাম মনে করো পি বিন্দু পর্যন্ত। সেক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 একই আছে, বি বিন্দুর স্থানাঙ্ক একই আছে x2 y2, পি বিন্দুর স্থানাঙ্কটা আমি নির্ণয় করব, কোশ্চেন মার্ক দিলাম। আর কি, আর হচ্ছে এই যে অনুপাতটা, এখানে যেমন দেখো এ থেকে পি পর্যন্ত ছিল এম, এটাও ঠিক তাই আমি রাখছি, এ থেকে পি পর্যন্ত হচ্ছে এম। আর দেখো এখানে বি থেকে পি পর্যন্ত ছিল এন, এটাও ঠিক সেম থাকছে, বি থেকে পি পর্যন্ত হচ্ছে এন। এটা হচ্ছে, এটাকে আমরা বলি বহির্বিভক্ত করা, অর্থাৎ বাইরে গিয়ে যখন বিভক্ত করছে কোনো একটি সরলরেখাকে, অপর একটি কোনো একটি বিন্দু যখন সরলরেখাটা থেকে এক্সটেনশন পার্ট বা বাইরে গিয়ে যখন ভেদ করছে, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, আগের ফর্মুলাটা যা ছিল ঠিক সেরকমই হবে, শুধুমাত্র মাঝখানটা মাইনাস চিহ্ন বসে যাবে। এম মাইনাস এন, এদিকেও হচ্ছে এম মাইনাস এন, এখানে হচ্ছে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, এদিকে হচ্ছে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান। একই সূত্র, তুমি এই সূত্রটাকে, যেটা অন্তর্বিভক্তির যে সূত্রটা আছে, সেটাকে খুব ভালো করে তৈরি করো। আমি মুখস্থ করতে কখনোই বলবো না, ভালো করে আমি যেভাবে বললাম বারবার, দরকার হলে ভিডিওটা বারবার দেখো। দেখলে পরে কি হবে, দরকার হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে তুমি বারবার তুমি যখন দেখতে চাইবে আমার সাবস্ক্রাইব থেকে তুমি একবারে পেয়ে যাবে। লাইক করে রাখো, সেখান থেকেও পেয়ে যাবে, ঠিক আছে। বা নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দাও, সেটাও করতে পারো, তাহলেও তুমি বারবার সেটাকে দেখতে সুবিধা হবে, ঠিক আছে। অতএব এইভাবে করলে পরে তোমার কাছে ব্যাপারটা অনেক বেশি সুবিধাজনক হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা ত্রিভুজের যদি তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দেয়, এ বি সি, দেখো তোমাদের চোখের সামনে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এ বি সি একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে। সেই তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করব। আচ্ছা, তো তার জন্য আমি এখানে একটা ছক করে নিচ্ছি। দেখো ছকটা দেখলে তোমাদের সুবিধা হবে। x1 y1, তার পাশে x2 y2, x3 y3, এগেইন x1 y1। জাস্ট এইভাবে আমি ছকটাকে তৈরি করলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা ইকুয়ালটা হচ্ছে হাফ, মড সিম্বলটা শুরু করলাম। মড সিম্বল সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসটা আমি বলছি, তার আগে দেখে নাও কীভাবে লিখছি। এই গুণটা প্রথমে করো, x1 y2, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি কোনাকুনি গুণ, ঠিক আছে। x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। ফার্দার যে গুণটা করো সেই গুণটা হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি এখানে, এইটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, খুব পরিষ্কার বুঝতে পারবে। একটা কালো কালি, একটা সবুজ কালি ইউজ করলাম আমি। এবার পরের তাহলে কী হবে, পরেরটা হচ্ছে x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3, মাঝখানে মাইনাস চিহ্ন দাও, মডটা ক্লোজ করে দাও। এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। খুব সহজভাবে তুমি এটা দিয়ে নির্ণয় করতে পারবে, তোমাকে সূত্র মুখস্থ করতে হবে না। অনেকেই হয়তো সূত্র মুখস্থ নিয়ে পাজেল, বাবা এত সূত্র কী করে কি মুখস্থ রাখবো। সেই সূত্র মুখস্থ করার যে সমস্যা বা যে কঠিন, যতটা সময় লাগে, তুমি যদি এইভাবে ব্যাপারটা একবার তৈরি করে নাও, তোমার কাছে এটা একদম জল ভাত মতন হয়ে যাবে। আরেকবার দেখে নাও কিভাবে করলাম, x1 y1, x2 y2, x3 y3, ফার্দার x1 y1। তার মানে তিনটে বিন্দু তুমি বসাচ্ছ পর পর পর, প্রথমেরটাকে লাস্টে আরেকবার বসাতে হবে। এবার কি লিখলাম, হাফ লিখলাম। হাফ লেখার পরে মড সিম্বলটা দেওয়া হয়েছে। মড সম্বন্ধে বলে দিই, মড হচ্ছে কোনো একটা কিছু ক্যালকুলেশন করার পর ধরো মাইনাসে এসছে, মানে আমি তোমাকে খুব সহজে ব্যাপারটা এভাবে বলতে পারি যে মড 3 সমান সমান 3, আবার মড -3 সমান সমান 3। এটা তোমার কাছে বোধহয় একদম জল ভাত হয়ে গেল যে মডের ভেতরে যদি কোনো সংখ্যা থাকে, সে প্লাসে থাক বা মাইনাসে থাক, যাই থাক না কেন, আমি তার উত্তর বসাবো হচ্ছে প্লাস দিয়ে।
আর একবার রিপিট করছি, মডের ভেতরে যে সংখ্যাই থাক না কেন, সেটা প্লাসে থাক বা মাইনাসে থাক, তার উত্তরটা সবসময় প্লাসে আসবে। এটা হচ্ছে মডের কাজ, হচ্ছে এটা। তো এখানে মডটা ইউজ করা হয়েছে ওই কারণে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, এটা তোমরা খুব ভালো করেই জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হওয়া সম্ভব নয়। যেহেতু ঋণাত্মক হওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা কি করছি, এক্ষেত্রে আমরা মড সিম্বলটা ব্যবহার করছি, যাতে এই ক্যালকুলেশনটা যদি নেগেটিভ বেরোয়, মানে যদি ঋণাত্মক চলে আসে এর ক্যালকুলেশন করলে পরে, তাহলে সেই ঋণাত্মক ক্যালকুলেশনের জন্য আমাদের হিসেব করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওকে, 1 নম্বর কথা হলো এটা। 2 নম্বর কথা যেটা বলবো সেটা হচ্ছে সূত্রটা আরেকবার বলে দিই কীভাবে লিখলাম। দেখো, এইটা কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 হয়ে গেল একটা ব্র্যাকেটের মধ্যে। আরেকটা ব্র্যাকেট নাও, এবার এইভাবে x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 হয়ে গেল একটা ব্র্যাকেটের মধ্যে, সব যোগ করা হয়ে গেল, মাঝখানটা মাইনাস চিহ্ন, এত বর্গ একক। এটা করলে আমি পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল। এবার ধরো যদি এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বেরোলো, এই যে এই জিনিসটা যেটা রয়েছে, এটা পুরোটা মডের মধ্যে যে জিনিসটা রয়েছে, ক্যালকুলেশন করে তুমি পেলে 0। সাপোজ কি বললাম, এই ক্যালকুলেশনটা করে তুমি ডেল্টার মান পেলে 1/2 × 0 = 0। তার মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল 0? হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল 0। ত্রিভুজের ক্ষেত্রফল 0 আবার কেমন করে হয়? একটা ত্রিভুজ যার কিনা ক্ষেত্রফল নেই, তার মানে বোঝা যাচ্ছে যে এ বি সি তিনটে বিন্দু এক লাইনে আছে। তার মানে হচ্ছে এ বি সি সমরেখ। ঠিক আছে, সমরেখ মানে তোমরা জানো কোলিনিয়ার। তাহলে এবিসি যদি তিনটে বিন্দু কোলিনিয়ার বা সমরেখ হয়, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়, এবং সেটা ভাইসে ভার্সা, মানে যেটা বিপরীতভাবেও সত্য। যদি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়, এবিসি বিন্দু তিনটি সমরেখ, উল্টো করে বললে এবিসি বিন্দু তিনটি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এবারে আমরা বের করছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। একটা সরলরেখা অঙ্কন করলাম, নাম দিলাম এবি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এবি সরলরেখার যদি মধ্যবিন্দুটা পি হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এটা দিয়ে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এটা কোত্থেকে এলো? ওই যে আমরা অন্তর্বিভক্তের ফর্মুলা শিখেছিলাম, সেখানে তুমি যদি m আর n ইকুয়াল টু 1 1 বসাও, m এর জায়গাটা 1, n এর জায়গাটা 1 যদি বসাও, কারণ যেহেতু মধ্যবিন্দু, অনুপাতটা 1:1 আসবে, সমান সমান হবে। 1:1 যদি তুমি বসাও, তাহলে তুমি এই ফর্মুলাটা ওখান থেকে পেয়ে যাবে। এবার দেখো ত্রিভুজের ভর কেন্দ্র। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। ভরকেন্দ্র মানে তোমরা জানো সেটা হচ্ছে কি তিনটে মধ্যমার ছেদ বিন্দু। মধ্যমা কেমন করে আঁকে? বিপরীত শীর্ষবিন্দু থেকে কোনো বাহুর মধ্যবিন্দুতে যে লাইনটা টানা হয়, তার মানে এখান থেকে একটা মধ্যমা থাকবে, এখান থেকে একটা মধ্যমা থাকবে। আমি তিনটে মধ্যমা আঁকলাম না, কারণ কি তিনটে মধ্যমা আঁকলে ছবিটা অনেকটা হেজি হয়ে যাবে আর কি, সেই কারণে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? এই দুটো স্থানাঙ্কের দিকে তাকালে আমি পেয়ে যাচ্ছি x2 প্লাস x3 ডিভাইড বাই 2, y2 প্লাস y3 ডিভাইড বাই 2। তো এটা হচ্ছে কি পেলাম আমরা? ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবারে যদি এটা ভরকেন্দ্র জি হয়, তোমরা জানো যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভেদ করে। কি বললাম? ভরকেন্দ্র জি, আমার পেনটাকে লক্ষ্য করবে, ভরকেন্দ্র জি পুরো মধ্যমাটা হচ্ছে এডি, এডি লাইনটাকে আমি নামিয়ে আনলাম এখানে, এডি মধ্যমাকে 2:1 অনুপাতে ভেদ করে। এটা তোমরা একটা উপপাদ্য পেয়েছিলে, উপপাদ্য না প্রয়োগ পেয়েছিলে। তাহলে x1 y1 এ বিন্দু আর ডি বিন্দু আমি এইমাত্র বের করেছি, x2 প্লাস x3 ডিভাইড বাই 2, y2 প্লাস y3 ডিভাইড বাই 2। তাহলে এবার দেখা যাক যে আমি এখান থেকে কিভাবে এই জি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়ে আসছি। জি বিন্দুর স্থানাঙ্ক হবে অনুপাতের নিচে 2 + 1, তোমরা জানো এই দুটো যোগ হয়ে যায় 2 + 1।
আচ্ছা, এখানে 2 লিখলাম, এখানটা লিখলাম 1, এদিকেও তাই, এখানে 2 লিখলাম, এখানটা লিখলাম 1। 2 গুণ 2 দিয়ে গুণ হবে এই দিকটা, তার মানে হচ্ছে x2 প্লাস x3 ডিভাইড বাই 2 প্লাস 1 দিয়ে গুণ হবে x1, 2 দিয়ে গুণ হবে এই পাশেরটা y2 প্লাস y3 ডিভাইড বাই 2 প্লাস 1 দিয়ে গুণ হবে এই পাশেরটা মানে y1। তাহলে এখানকার 2 2 কাটছে, এখানে 2 2 কাটছে। কি পাচ্ছি আমরা তাহলে? আমি এ পাশটায় করছি। আমরা পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3, দেখো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3, এদিকে হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল।